তোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য ব্রিগেডিয়ার দাদুর গল্প, ব্রিগেডিয়ার দাদু ও কাজিরাঙ্গার রক্তচক্র, লিখেছেন সত্যজিৎ অধিকারী। আজকের গল্প পাঠে শুভদীপ্ত ভট্টাচার্য, পার্থ অরণ্যদেব মুখার্জি, সৌরভ রয়, অভিক, আকাশ, অস্মিতা, জয়, মাস্টার ইভান চক্রবর্তী এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে টেলোগ্রাফ ক্রিয়েশনস। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.2। গল্পের নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ অধিকারীর লেখা ব্রিগেডিয়ার দাদু ও কাজিরাঙ্গার রক্তচক্র। প্লট নাম্বার 115/19, দীঘলপুকুরি, ল্যাম্ব রোড, গুয়াহাটি। রাস্তা দিয়ে খানিকটা হেঁটে গেলেই বাঁদিকে পড়ে একটা সাজানো বাগানওয়ালা দোতলা বাড়ি। লাল খাপড়া মডেলের গাড়ি বারান্দা পেরিয়ে গেলে দোতলা একটা ঘর। মাঝে মাঝেই বাড়িটার ড্রয়িং রুমের ভেতর থেকে উত্তপ্ত বাক বিতণ্ডার শব্দ আসে রাস্তায়, আর সব কিছুর শব্দকে ছাপিয়ে পথচারীদের কানে প্রবেশ করে সেই শব্দ, যেমন আসছিল এতক্ষণ ধরে এই ভর সন্ধ্যাবেলায়। তবে তা এখন শান্ত হয়েছে। এখন শব্দ বলতে পাশেই উগ্রতারা মন্দির থেকে ভেসে আসা সন্ধ্যা আরতির কাঁসর ঘণ্টার শব্দ, আর আরতি দেখে পাড়ার রাস্তা দিয়ে ফিরতি ভক্ত লোকেদের গল্প গুজব এবং কোলাহল। যদিও বেশ বড় ছাদওয়ালা এই বহু চাকচিক্যবিহীন বাড়িটাকে এই পাড়ার লোকেরা সবাই উপেক্ষা করেই চলে। তার কারণ সকলেই একরকম ধরে নিয়েছে যে এই বাড়িতে বহুদিন ধরে এক বাঙালি রিটায়ার্ড ব্রিগেডিয়ার এসে বসবাস করেন, যার সাথে চাইলেই হুট করে গিয়ে মেলামেশা করা যায় না। অথচ পাড়ার অল্প বয়সী ছেলে ছোকরাদের মধ্যে তার অসম্ভব খ্যাতি। তাকে সবাই ব্রিগেডিয়ার দাদু বলেই ডাকে। তারা গল্প শুনতে ভালোবাসে, আর নিজের জীবনের অদ্ভুত সব অভিজ্ঞতা শুনিয়ে ছেলেদের নির্মল আনন্দ দিতে ভালোবাসেন তাদের ব্রিগেডিয়ার দাদু। দাদু বিয়ে করেননি, সুতরাং আর্মি জীবনের যুদ্ধ, রহস্য, অ্যাডভেঞ্চার এই নিয়ে সারা জীবন মেতে থাকার পর এখন মূলত একাই থাকেন, নিজের অফুরন্ত অভিজ্ঞতার ঝুলি সঙ্গে নিয়ে। তবে সম্পূর্ণটা যে একা থাকতে হয় তা কিন্তু নয়। মাঝে মাঝেই এই পাড়ার অরণ্য বড়ুয়া নামের একটা ছেলে ওনার কাছে গিয়ে বিরক্ত করে। একমাত্র এই ছেলেটাই পারে হুটহাট করে এই ব্যাকব্রাশ করা চুল, চোখে কালো চশমা আটা একজন রাশভারী ভদ্রলোকের কাছে নানান বিষয় নিয়ে গিয়ে বিরক্ত করতে। অন্য কারোর অবশ্য ততটা সাহস হয় না। তাই এই ছেলেটিকে একটু আলাদাই নজরে দেখেন আমাদের দাদু। ওর মাধ্যমিক শেষ হয়েছে গত মাসে, এখন লম্বা ছুটি। তাই এই ছুটির অবসরে দাদুর কাছে গিয়ে উৎপাতের পরিমাণও আরো বেড়ে গেছে। পড়াশোনায় অরণ্য পাড়ার সেরা ছেলে, যদিও বইয়ের বাইরে প্র্যাকটিক্যাল জগতের সম্বন্ধে আগ্রহ তার সব থেকে বেশি। আর এই আগ্রহটাকেই বেশি স্নেহ করেন ব্রিগেডিয়ার দাদু। এছাড়াও দাদুর অবসর যাপনটা ঠিক অন্যদের অবসর যাপনের মতো নয়। দিনের মধ্যেই 1000টা ফোন কল আসে তার। সরকারের যতগুলো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা থেকেই নানান সমস্যায় ছোট বড় মাঝারি মিলিয়ে নানান মাপের অফিসাররা রোজ ফোন করে পরামর্শ চান দাদুর। তাদের কাছে অবশ্য এই ভদ্রলোক ব্রিগেডিয়ার দাদু নয়, তাদের কাছে SSR, সম্রাট সিংহ রয়। সিমেন্টের বাড়িটার দরজার পাশে BRIG.RETD/SSR, রিটায়ার্ড ব্রিগেডিয়ার SSR লেখা। বোর্ডটার ওপরে রোজ সন্ধ্যাবেলায় একটা হলুদ আলো চলে। তাছাড়া আর অন্য কোনো বিশেষ বৈচিত্র্য নেই এই বাড়িটার। দরজাটা খুলেই একটা ড্রয়িং রুম, এক পাশে একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির ওপরে পাশাপাশি দুটো ঘর, একটা দাদুর পড়ার ঘর এবং অন্যটা থাকার ঘর। এখন যে ঘরটি থেকে আওয়াজ আসছিল সেটি বাম দিকের,
অর্থাৎ পড়ার ঘরটি। বইপত্র এবং দেশ দুনিয়ার নানান অদ্ভুত কিম্ভূত বিষয়বস্তুগুলো পড়াশুনো করে সময়টা কাটান। স্মার্টফোন ব্যবহার করলেও সেটা কিঞ্চিত, অযথা সময় নষ্ট হয়ে সে একদমই অনাগ্রহী। কলটা কেটে মোবাইলটা নামিয়ে রাখলেও মুখটা কিন্তু সহজ হয় না ওনার। কপালের মাঝখানে একটা বিশাল ভাঁজ, সেটা প্রমাণ করে দিচ্ছে দাদু এখন চিন্তায় রয়েছে। তার হাতে এখন অ্যাসামে পোচিংয়ের ওপর লেখা একটি বিখ্যাত বই, দ্য কাজিরাঙ্গা ট্রেল। এই বইটিকে নিয়ে শোয়ার ঘরের লম্বা আরাম চেয়ারটায় এসে বসলেন তিনি। পাশের টেবিল ঘড়িতে টিকটিক করে আওয়াজ হতে হতে 7টা বেজে গেল। ঘড়িটা প্রতি ঘন্টায় মালিককে বিরক্ত না করে জানিয়ে দিয়ে যায় যে সময় ফুরোচ্ছে, যেমন ফুরোচ্ছে কাজিরাঙ্গার একের পর এক শৃঙ্গ গন্ডার। সন্ধ্যের আগে হালকা বৃষ্টি হয়ে গেছে, তাই গরম জিনিসটা একদমই নেই এখন। তবুও কপালের ভাঁজ আর উত্তেজনার বিন্দু বিন্দু ঘামটা স্পষ্ট জমতে থাকে ব্রিগেডিয়ার দাদুর। ইকো ট্যুরিজম ভার্সেস এক্সপ্লয়টেশন নিয়ে একটা সভায় কয়েকদিন আগেই বক্তা হিসেবে যেতে হয়েছিল ওনাকে। সেদিনের সেই গলা ফোলানো লেকচারের সভার যে মূল বক্তা ছিল তার কথা মনে আসতেই হাতের মুঠো শক্ত হয়ে ওঠে ওর। পাশ থেকে স্মার্টফোনটা তুলে নেন তিনি। হ্যালো, কি করছিস? এই তো কিছুই না দাদু, কোনো কাজ ছিল বলো। একবার আসতে পারবি? হ্যাঁ, এই তো দৌড়ে আসছি। তবে দেরি করিস না, ছুটে আয়। কলটা ডিসকানেক্ট করে দেন তিনি। কলটা করেছিলেন ওর প্রিয় শিষ্য তথা সম্পর্কের পাতানো নাতি অরণ্য বড়ুয়াকে। বিদেশি স্মোকিং পাইপ পিটারসন স্পিগেট 221-এ তামাক পুড়ে কয়েকটা শুকটান দেওয়ার মধ্যেই সিঁড়িতে ধূপধাপ পায়ের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই রোগা ফর্সা যে ছেলেটি দরজার দিকে উঁকি মারে ওই হলো অরণ্য। ওর বাড়ি ব্রিগেডিয়ার দাদুর বাড়ির থেকে মাত্র 4টে বাড়ির তফাতেই, একদমই গলির মুখটায়। দাদু এসে গেছি, এই কলম্বাস কোথায় গো? আরে বাবা, তুই আগে এখানে এসে বস। আরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? ও আছে এদিক ওদিক কোথাও। ছেলেটা এই বাড়ির আট ঘাট চেনে, সব জায়গাতেই তার অবাধ যাতায়াত। সে এখন দাদুর নাতি কম, বন্ধু বেশি। দাদুর বকাটাও সে গ্রহণ করে শিষ্যের প্রতি গুরুর বকুনির মতন। তাই অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে এক দৌড়ে এসে পাশের টুলটাতে ধপ করে বসে পড়ে। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে দাদু, তুমি ফোন করেছিলে? গম্ভীর হয়ে দাদু বলেন, 2টো ফোন এসেছিল, একটা কলকাতা থেকে অগ্নি শর্মার এবং অন্যটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের রেঞ্জ ফরেস্ট অফিসার কুন্তল হাজরা। এই অগ্নি শর্মাটা আবার কে গো? এবার মুখে একটা হালকা হাসির ঝলক দেখা যায়। ক্লিন শেভ করা গালে গোফের ফাঁকে একটা গর্বের ছাপ পড়ে। বলেন, নতুন ছেলে, ইয়াং, কলকাতায় বাড়ি। আজকাল বেশ নাম শুনছি ছেলেটার ডিপার্টমেন্টে। কলকাতা থেকে শুরু করে ডাউহিল পর্যন্ত নাকি তার রহস্যের জাল সমাধানের লম্বা হাত। যাই হোক, যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আজ দুপুরে 4টে গন্ডারকে পাওয়া গেছে শিং কাটামৃত অবস্থায়। আর প্রতিবারের মতোই অপরাধীর কোনো হদিশ নেই। এই নে, এই বইটা তোর কাছে রাখ, 2 দিন সময় দিচ্ছি, পড়ে ফেল। বইটা নিয়ে 2টো পাতা উল্টে দেখে অরণ্য। আর হ্যাঁ, প্রস্তুত থাক, 2 দিনের আগেই হয়তো বেরোতে হবে আমাদের। চোখ চকচক করে ওঠে অরণ্যর। আজও ওর মা উগ্রতারা মন্দিরে গিয়েছিল পুজো দিতে। হয়তো জাগ্রত দেবী ওর মনের কথা শুনেছেন। কিছু একটা বলতে চাইছিলেন দাদু, কিন্তু ফোনটা আবার বেজে ওঠে। অজানা নাম্বার, ট্রু কলারও বিশদে জানাতে ব্যর্থ। ভ্রু কুঁচকে রিসিভ করেন সেটা। ফোনটা স্পিকারে না থাকলেও স্পষ্ট বোঝা যায় ওপরের কথাবার্তা। হ্যালো স্যার। ইয়েস, এসএসআর স্পিকিং। বলছি
বাই 19 দীঘল পুকুরের বাড়িটা তো আপনার। আপনার কাছে কোচিং সংক্রান্ত ফোন এসেছে, কিন্তু ওটা নিয়ে আর বিশেষ এগোবেন না, বলে বিপদ হতে পারে। তুমি কি ভাই আমাকে ভয় দেখাচ্ছ নাকি হুমকি দিচ্ছ? ভয় বা হুমকি কোনোটাই নয়। হতে পারে আপনার প্রাণের নাতি আজকে রাতে বাড়ি থেকে কিডন্যাপ হয়ে গেল। ততক্ষণে হাতে রাখা বইটার ডেসক্রিপশনের প্রথম পাতাটা উল্টে ফেলেছে অরণ্য। বইয়ের লেখা গল্প কি কখনো বাস্তব হয়ে ওঠে? শুনেছে বটে অরণ্য, তবে তার সাথে এমন কখনো হয়নি। বলে অবশ্য মন্দ হতো না। কয়েক মুহূর্তের জন্য কালো কালো লেখাগুলোর ভেতরে হারিয়ে গিয়েছিল অরণ্য। হঠাৎ সে সম্বিত ফিরে পেল। সঙ্গে সঙ্গেই শুনল ওপার থেকে ভেসে আসা উত্তেজিত কণ্ঠস্বর। তাহলে আমাদের কথা শুনবেন না বলছেন আপনি, তাই তো? আমরা কিন্তু ভদ্রভাবে কথা বলছিলাম আপনার সাথে। ভদ্রভাবে তো আমিও বলছি, তবে বলার সময় আমি যতটা ভদ্রভাবে বলি, মারার সময় ততটা ভদ্রভাবে কিন্তু আমি মারি না। কথাটা মনে রেখো। মনে রাখবার মতো একটা রাত আজকে আপনার যাবে। সাবধানে থাকবেন। হতে পারে সামনের কয়েকটা রাতও ঠিক মতো গেল না। কলটা কেটে যায়। বাংলা ভাষায় একটা 4 অক্ষরের গালাগালি দিয়ে ফোনটা পাশে রেখে দেন তিনি। তারপর অরণ্যের দিকে চেয়ে বলেন, চল রাস্তাটা তোকে এগিয়ে দিই। এবার কিন্তু এক ধাক্কায় নিজের বয়সের 4 গুণ হয়ে ওঠে এই 16 বছর বয়সী অরণ্য বড়ুয়া। সে দাদুর দিকে তাকিয়ে বেশ গম্ভীর হয়েই বলে, তুমি কি আমাকে বাবা মায়ের মতনই ছোট মনে করো দাদু? তাহলে তোমার সাথে এতদিন থেকে আমি কি শিখলাম, আর কেনই বা এত কষ্ট করে ব্ল্যাক বেল্ট হলাম আমি? আবারও একটা গর্বের নিঃশ্বাস বেরিয়ে আসে দাদুর ভেতর থেকে। বলেন, ঠিক আছে, তাহলে রাত করিস না, আর বাড়ি পৌঁছে একটা মেসেজ করে দিস। আর হ্যাঁ শোন, কয়েকটা দিন রাতে দরজা জানলা বেশ ভালো করে বন্ধ করে ঘুমোবি, ঠিক আছে? চলো, গুড নাইট। অরণ্য প্রাণবন্ত ছেলে, অল্প বয়স, তার উপর ব্রিগেডিয়ার দাদুর সঙ্গ। সে হেঁটে চলার থেকে দৌড়ে বেড়ানোয় বেশি বিশ্বাস করে। সিঁড়িতে আবার তার পায়ের শব্দ শোনা যায় এবং বাগান পেরিয়ে বাইরের দরজা বন্ধ হওয়ার শব্দে নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসেন ব্রিগেডিয়ার দাদু। পাক্কা 3.5 মিনিটের মধ্যেই মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে অরণ্যের মেসেজ, রিচড হোম সেফলি দাদু। যাক, নিশ্চিন্ত। সাইড টেবিল থেকে মোটা কালো ফ্রেমের চশমাটা নিয়ে চোখে লাগান দাদু। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ওপর লেখা একটা ডকুমেন্টের ওপর চোখ রাখেন তিনি। কিছুক্ষণের মধ্যেই চেনা ঘড়িটা জানান দেয় আরও 2 ঘন্টা চলে গেছে, মানে রাত 9টা এখন। পাক্কা 2 ঘন্টা পর মোবাইলটাকে লক করে ফ্রিজে রাখা দুপুরের ঠান্ডা ডাল আর ভাতটা মাইক্রোওভেনে গরম করে খেতে যাবেন। এমন সময় মনে হলো আজকে দিঘির রাজহাঁসগুলো বড্ড বেশি ডাকছে। এই একটা সমস্যা এই পাড়ার। পুকুরে এত হাঁসের চাষ, আর ওদের প্যাক প্যাক আওয়াজে রাতগুলো মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে ওঠে। কি আর করা যাবে? জীবনের বেশিরভাগ সময়টাই দেশের হয়ে সামরিক বাহিনীতে কাটিয়েছেন ব্রিগেডিয়ার দাদু। তাই নিয়ম শৃঙ্খলার দিক থেকে কোনোদিনই পান থেকে চুন খুঁজতে দেননি তিনি। অরণ্যকে মাঝে মাঝে এই জন্য বকাও দেন তিনি। তবে অরণ্য আগ্রহের সাথে দাদুর কাছে বকা খায়। তার কাছে যেন এটাই জীবনের পরম মুখ্য। খাওয়া দাওয়া মিটিয়ে তার শখের স্পিগেট 2-2-1 পাইপটা টেনে 10:30টার মধ্যেই শুয়ে পড়লেন দাদু। তখন রাস্তার পথচারীদের চলাচল কোলাহল স্থিমিত হলেও মন্দিরের পুকুরের হাঁসেদের কোলাহল আজ থামার কোনো লক্ষণই নেই। ঘুমিয়ে পড়েছিলেন দাদু। ঠিক রাত 1:30টার সময় মোবাইলটা রিং হয়ে ওঠে। পুরনো দিনের অভ্যেস। এমার্জেন্সি এলে সমস্ত অলসতা ঝেড়ে ফেলে সিরিয়াস হয়ে ওঠার পুরনো অভ্যেসটা যায়নি তার। এত রাতে কেউ ফোন করে না সাধারণত, তাই ঝটপট মোবাইলটা সাইড টেবিলের ওপর থেকে নিয়ে স্ক্রিনটা দেখেই মুখটা শক্ত হয়ে ওঠে ওনার। স্ক্রিনে ঝকঝক করছে একটা নাম,
অরণ্য। এক মুহূর্ত বিলম্ব না করে কানে ফোনটা লাগান তিনি। হ্যালো বলার আগেই ওপার থেকে উত্তেজিত কণ্ঠ ভেসে আসে। দাদু, দাদু বিপদ হয়ে গেছে। কি বিপদ? তুই ঠিক আছিস তো? দাদু, আমার বাড়ির সবাই ঠিক আছে, কিন্তু আমার জোরহাটের মাসিরা, তুমি তো চেনো তাদেরকে, কামাখ্যাতে বেড়াতে এসেছিল। মাসির 7 বছরের ছেলে, মানে আমার ভাই নীল, রাতের বেলা হোটেল থেকে বেপাত্তা। ওইটুকু ছেলে বেপাত্তা মানে? সম্ভবত কিডন্যাপ। কি বলছিস তুই? আর কি জানতে পেরেছিস তাড়াতাড়ি বল আমাকে। আমি যতদূর শুনেছি রাত 11টার দিকের ঘটনা। ছেলেটি একটু চঞ্চল, বুঝলে, মানে আমার ভাই। তার উপর জানোই তো মেশো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে, খুব একটা ছুটি পায় না। এবার ছুটি পেয়ে অনেকদিন পর সবাই হই হই করে বেড়াতে গিয়েছিল কামাখ্যাতে। আমাদের এখানে কালকেই আসার কথা ছিল। রাত 11টার মধ্যে ওরা এদিক ওদিক বেরিয়ে হোটেলে ঢোকে। রুমের দরজার লক ছিল না। মেশো গিয়েছিল বাথরুমে এবং মাসি চেঞ্জ করছিল। সেই সময় ভাই দরজা খুলে বেরিয়ে যায়। মাসি ওই অবস্থায় বাধাও দিতে পারেনি, তবে চেঁচিয়ে মানা করেছিল। তারপর জামা কাপড় পরে যখন বাইরে বেরোয় তখন দেখে কোথাও নেই। এদিক ওদিক তন্ন তন্ন করে সমস্ত হোটেল খোঁজাখুঁজি করে তারপর পুলিশকে ফোন করে। কোথাও পাওয়া যায় না ওকে, এবং শেষমেশ আমাদের কাছে খবর আসে, এবং সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করছি। মেশো কোন ডিপার্টমেন্টে আছেন ফরেস্টের? ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। এখন ট্রান্সফার হয়ে কাজিরাঙ্গাতে আসছে, এবং মাঝখানের সময়টা কয়েকটা দিন ছুটি পেয়েছিল, তাই জন্য বেড়াতে এসেছিল কামাখ্যাতে। আছে সম্ভবত কনজারভেটর অফ ফরেস্টসে, সিএফ। হঠাৎ দুম করে একটা শব্দ হয়। পাশের কাঠের সাইড টেবিলটা যথেষ্ট শক্ত ছিল, তাই এই 60 ঊর্ধ্ব রিটায়ার্ড ব্রিগেডিয়ারের হাতের মোক্ষম ঘুষিটা সহ্য করতে পারল, না হলে হয়তো কখন ধসে পড়ত। ক্ষতিটা শুধুমাত্র একটা কাঁচের গ্লাসের মধ্যে দিয়েই হলো। কাঁচের গ্লাসটা মেঝেতে ঝনঝন করে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। এই মুহূর্তে ব্রিগেডিয়ার দাদুর মুখটা কেউ দেখলে চিনতেই পারত না। তার মুখের চোয়াল শক্ত, চোখ তীক্ষ্ণ, শরীরের মাংসপেশিগুলো টান টান হয়ে গেছে। ঠোঁটের ওপর গোপটা তীর তীর করে কাঁপছে। মুখ থেকে কয়েকটা শব্দ বেরিয়ে এলো অজান্তেই। স্কাউন্ড্রেল। এরপর কয়েক মুহূর্তের নীরবতা। তারপর নিজেকে কিছুটা সংযত করে নিয়ে বললেন, শোন, কাল সকাল 7টায় নিচে চলে আসবি। আমি গাড়ি নিয়ে প্রস্তুত থাকবো। কিন্তু সঙ্গে সঙ্গেই ফোনটা কেড়ে নেয় অরণ্যর বাবা এবং বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, হ্যালো, হ্যাঁ মিস্টার স্যার, আপনি কি করে ভাবলেন যে আপনার মতন একজন বেপরোয়া লোকের সাথে আমি আমার ছেলেকে পাঠাবো? আপনার জন্যই আমাদের পরিবারের এত বড় একটা সমস্যা, সেখানে আমি আমার ছেলেকে আপনার সাথে কোনোভাবেই পাঠাবো না। কি করে আশা করতে পারেন আপনি? ব্রিগেডিয়ার বুঝতে পারেন অরণ্যর বাবার এই উত্তাপ খুব স্বাভাবিক, তাই নিজেকে সংযত করেই তিনি বললেন, দেখুন, আমিও তো চাইনি এত বড় একটা সমস্যা ঘটুক, কিন্তু আমায় বিশ্বাস করতে পারেন অন্তত। ফোনটা কেটে যায়। বাকি রাত আরও কয়েকটা ফোন করেন, সাথে তামাক সেবন করেই কাটিয়ে দেন ব্রিগেডিয়ার দাদু। মাঝে মাঝে শুধু ডায়েরি খুলে কয়েকটা নোট নেন তিনি। আর উগ্রতারা মন্দিরে সূর্যোদয়ের প্রথম মঙ্গল আরতির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে উঠে স্নান করে নেন। তারপর হালকা ব্রেকফাস্ট করে প্রয়োজনীয় কিছু জিনিস যেমন কয়েকটা বই, ডায়েরি এবং 2 সেট জামা কাপড় একটা ছোট ব্যাগে ঢুকিয়ে ড্রয়ার থেকে নিজের লাইসেন্সড স্ট্যালিয়ন CS1 রিভলভারটা ব্যাগে ঢুকিয়ে নিলেন। উদ্দেশ্য একটাই, যাবেন রহস্য উদ্ঘাটনে। যে সমস্যা ওনার কারণে নেমে এসেছে অরণ্যদের পরিবারে, প্রাণ থাকতে সেই সমস্যা থেকে উদ্ধার করে দিয়েই যাবেন। না হলে যুদ্ধক্ষেত্রের মতন লড়তে লড়তে প্রাণ দেবেন, তবু পিছনে আসবেন না। বয়স 66 হলেও এখন তাকে দেখে বলা যাবে না যে একজন অবসরপ্রাপ্ত মানুষ তিনি। কালো হাফ টি শার্ট আর জিন্সের মধ্যে দিয়ে শক্ত শরীরের পেশিগুলো আলাদা করে চেনা যায়। ব্যাকব্রাশ করা চুল, চোখে ডে নাইট কালো চশমা, শক্ত চোয়াল, কঠিন মুখ এবং হাতে একটি রোলেক্সের ঘড়ি, আর কাঁধে একটি সরীসৃপ। সেও ব্রিগেডিয়ার দাদুর মতনই বিপদ সম্বন্ধে ওয়াকিবহাল এবং যথেষ্ট ট্রেন্ড।
সিমেন্টের সিঁড়ি দিয়ে ধূপধাপ করে নেমে গাড়ি বারান্দায় দাঁড় করানো তার কালো XUV 500-এর দরজা খুলে ড্রাইভিং সিটে চেপে বসেন। গাড়ি ঘুরিয়ে বাগানের মোড়ামের রাস্তা পেরিয়ে দরজা পর্যন্ত পৌঁছাতেই চমক লাগে তার। হ্যাঁ, চমকে ওঠেন দুর্ধর্ষ ব্রিগেডিয়ার দাদু এবং কিছুটা স্বস্তি ও আনন্দও পান। দরজার সামনে কাঁধে নীল রুকস্যাক ব্যাগ নিয়ে একটি হলুদ টি-শার্ট এবং নীল জিন্স পরে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে অরণ্য বড়ুয়া। বাগানের দরজাটা খুলে দেয় অরণ্য। তারপর গাড়ির জানলা থেকে হাত বাড়িয়ে দাদুর থেকে চাবিটা নিয়ে গেটটা বন্ধ করে দেয়। ঝটপট উঠে আয়, দেরি করিস না। তারা লাগায় দাদু। অরণ্যর এই এক সমস্যা, কোনো কাজ করতে গেলে বড্ড দেরি করে সে। তবে দাদুর কাছে একটু বকুনি খেয়ে চটপট করে সামনের পাশের সিটটায় চেপে বসে সে। এখন উদ্দেশ্য কামাখ্যা। 9 কিলোমিটারের রাস্তা, পৌঁছাতে ওই বড় জোর আধ ঘন্টা সময় লাগবে। জোরে গাড়ি ছোটান দাদু। গাড়িটা যখন বড় রাস্তায় পড়েছে তখন দাদু জিজ্ঞেস করেন, কিরে, বাবা তোকে আসতে দিল? অরণ্য সদা হাসি খুশি ছেলে, সে উচ্ছলতার সাথে জবাব দিল, আসতে দেবে না মানে? কেমন খেলাটা খেলেছি দেখো। কি খেলেছিস বলতো? তুমি জানো না দাদু, মেশোর সাথে আমি যখনই কথা বলেছি তখন তোমার কথা বলি। মেশো তো একরকম তোমার ভক্তই বলা যেতে পারে। তাই কাল রাতে বাবা ওভাবে ফোনটা কেটে দেওয়ার পর আমি মেশোকে ফোন করি লুকিয়ে। তখন মেশো নিজেই আগ্রহী হয়ে বাবাকে ফোন করেন এবং একরকম আদেশের সুরেই বলেন যে তার ছেলে হারিয়ে যাওয়ার তদন্তের বিষয়টা তোমাকেই দিতে চান তিনি। তখন বাবা আর কিছু বলতেও পারলো না। কি কেমন আইডিয়াটা বলো? বাহ, একেবারে ফাটিয়ে দিয়েছিস তো। এই না হলে আমার চেলা। আরও কিছুটা এগিয়ে গিয়ে MG রোড থেকে অ্যাসাম ট্রাঙ্ক রোডের দিকে বাঁকে রাস্তাটা। কিন্তু ওই রাস্তাটায় পৌঁছতেই সমস্যা দেখা গেল। ভয়ানক জ্যাম। দুটো লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্থানীয় পুলিশ রাস্তা আটকে রেখেছে এবং যাওয়ার কোনো জায়গাও নেই। গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পিছনের দিকটাও মোটামুটি ব্লক হয়ে যায়। সুতরাং পিছনে গিয়ে যে অন্য রাস্তা খুঁজবে সে সম্ভাবনাও আর নেই। পুলিশের একজন আধিকারিকের থেকে জানা যায় যে ক্রেন এসে গেছে এবং রাস্তা পরিষ্কারের কাজ চলছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। স্টিয়ারিং হুইলের ওপর একটা চাপড় মেরে সোজা হয়ে বসেন ব্রিগেডিয়ার দাদু। এদিকে চুপচাপ বসে থাকলে সময়ও কাটতে চায় না। গাড়ির স্ক্রিন থেকে আজকের তারিখটা দেখে নিয়ে কিছু একটা মনে করে অরণ্যকে প্রশ্ন করেন, এই সময়টা কিসের চলছে বলতে পারবি? দাদু মাঝে মধ্যে এরকম প্রশ্ন করেন যার সামনে পেছনে কিছুই থাকে না। এই প্রশ্নগুলোর কোনোটারই উত্তর দিতে পারে না সে ঠিক করে। তবুও হাল ছাড়ে না অরণ্য। পরিস্থিতি অনুযায়ী ভেবে সে উত্তর করার চেষ্টা করে। এবারও সে কিছুটা ভেবে নিয়ে বলল, মা তো বলেছিল কাল থেকে সব কালী মন্দির বন্ধ হয়ে যাবে, আর মাসি বলেছিল যে গতকালই নাকি কামাখ্যা মন্দিরের শেষ দিন ছিল। এরপর 4 দিন মন্দির বন্ধ থাকবে, তাই ভয়ানক ভিড় হয়েছিল, আর তাতেই রাত হয়ে গিয়েছিল ফিরতে, এবং সেই জন্যই বলেছিল যে আমাদের বাড়ি আর কালকে আসবে না, কালকে ওখানেই থেকে যাবে। সাব্বাস, এই তো এগোচ্ছিস পথে। এখন এই সময়টাকে বলে অম্বুবাচী। আর কিছু জানা আছে এ বিষয়ে? এবারে ঘাড় নাড়ে অরণ্য, অর্থাৎ সে কিছুই জানে না। দাদু বলেন, বুঝলি তো, এই ধরিত্রী যেমন ফুল ফল শস্যের জন্ম দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সৃষ্টিকে আগে এগিয়ে নিয়ে চলেছে, তেমনি নারীরাও সৃষ্টির আবদার, আর নারী হলো সৃষ্টির কারণ, এবং সেই সৃষ্টির মূলে থাকে ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ডস। তোরা তো বায়োলজিতে পড়েই থাকবি। অম্বুবাচীর ধারণা এটাই, বলা হয় বছরের এই কটা সময় নারীর মতো আমাদের ধরিত্রীও রজস্বলা হন, অর্থাৎ
নতুন সৃষ্টি প্রক্রিয়ায় মেতে ওঠেন জননীয়। অম্বু শব্দের অর্থ হচ্ছে জল ও বাচি শব্দের অর্থ বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর দাবদাহে প্রকৃতি বিনষ্ট হওয়ার পর বর্ষার সূচনা অর্থাৎ নতুনের আবাহনী হল অম্বুবাচী। এটি মূলত ধরিত্রীর প্রসব ক্ষমতার বন্দনা, নতুন সৃষ্টির বন্দনা। কথিত আছে এই সময় ব্রহ্মপুত্রের জলে লালচে একটা আভা দেখা যায়। ভারতের কৃষি নির্ভর সমাজে পৃথিবীকে মাতা রূপে পুজো করা হয়। কৃষকেরাও এই সময়ে জমি কর্ষণ, চাষাবাদ থেকে বিরত থাকে। ধরিত্রীর প্রতি এক সংযমের নিদর্শনও বটে। ধরিত্রী ঋতুকালের পরই সন্তানরূপী উর্বর শস্য ক্ষেত্রের জন্ম দেন। কেবল শক্ত ধর্মীয় ভাবনা নয়, এই আচারের সঙ্গে জড়িয়ে রয়েছে বৈদিক কৃষি সভ্যতাও। আর কামাখ্যায় এই উপলক্ষে বিশাল একটা মেলা বসে। ব্রহ্মপুত্রের পাড়ে হয় পূর্ণ স্নান। আর জানিসই তো। কিছু একটা বলতে যাবেন, কিন্তু হঠাৎ রিং হয়ে ওঠে দাদুর ফোন। গাড়ির স্ক্রিনে ভেসে ওঠে অজানা একটা নাম্বার। রিসিভ করতে লাউড স্পিকারে ভেসে আসে একটা শান্ত শীতল কণ্ঠ। বৃথা যাচ্ছেন আপনারা কামাখ্যার দিকে, একটা লিড দিচ্ছি, নোট করে নিন। বাচ্চাটা গন্ডারের সিংহের সাথে পাচার হয়ে যাবে যদি না কোচিং এর তদন্তটা এই মুহূর্তে ছেড়ে দেন, এবং ওর বাবাকে বলুন কাজিরাঙ্গার পোস্টিংটা ছেড়ে আগের জায়গায় ফিরে যেতে। ঘাড় ঘুরিয়ে আশপাশটা দেখে নেন দাদু। আশেপাশের গাড়িগুলোতে সন্দেহজনক কিছু চোখে পড়ছে না দেখে নিজেকে যতটা সম্ভব সংযত করে নিয়ে তিনি বললেন, আমি বললেই যে ওর বাবা মেনে নেবে এমনটাও তো নয়। আর তাছাড়া সরকার ওনাকে পাঠাচ্ছেন, আমি বলার কে? আর প্রথমে তো তোমরা শুধুমাত্র আমার পিছিয়ে আসাটা দাবি করেছিলে, আর এখন তোমাদের দাবি বাড়ছে কেন? কারণ আপনি আমাদের কথা না শুনে পথে নেমে পড়েছেন, তাই দাবি বাড়তেই থাকবে যত এগোবেন। বেশি সময় নেই, শুধু এতটুকু জেনে রাখবেন। ফোনটা কাটতেই যায় হ্যালো হ্যালো করে ওঠেন দাদু। উল্টো দিক থেকে ভেসে আসে, কি বলবেন বলুন। আমি সরে আসবো লাইন থেকে। কাজিরাঙ্গার ব্যাপারে আর মাথা গলাবো না, কিন্তু বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও তোমরা। তাহলে বাঁ দিকের সরু রাস্তাটা ধরে ভারালু নদী পার করে ইউ টার্ন নিয়ে কাজিরাঙ্গা চলে আসুন। তাড়াতাড়ি আসলে দুপুরের দিকে পৌঁছে যাবেন, বাকিটা ওখানে পৌঁছানোর পর জানতে পারবেন। লোকটা নির্ঘাত আশেপাশের কোথাও থেকেই নজর রাখছিল, কারণ ঠিক বাঁ দিকের রাস্তাটার পাশে একটা সাইকেলও দাঁড়িয়ে নেই। ফোন কাটার সঙ্গে সঙ্গে ঠিক ওই জায়গা থেকে গাড়িটা বাঁকিয়ে নেন তিনি। উদ্দেশ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এদিকে রাস্তা একেবারে ফাঁকা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছুটতে থাকে প্রবল গতিতে। দাদুর মুখ থমথমে, অরণ্যের মুখ উদাস। এদিকে বৃষ্টি হয়ে গেছে কিছু আগে। জানলার বাইরে একের পর এক ছুটে যাচ্ছে বৃষ্টি ভেজা সবুজ গাছের সারি। চুপ থাকতে না পেরে অরণ্য এবার জিজ্ঞাসা করে, কোচিংয়ের ইনভেস্টিগেশনটা তুমি করছো দাদু? প্রশ্নটার মধ্যে যত না জিজ্ঞাসা আছে, তার থেকে বেশি আছে অরণ্যের হতাশা। তবে দাদু এখন গভীর চিন্তায় মগ্ন, তাই অরণ্যর প্রশ্নটা ওনার কানে ঠিক মতন যায় না। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর এক হাত কন্ট্যাক্ট লিস্টে সার্চ করে একটা নাম্বার ডায়াল করেন তিনি। স্ক্রিনে ভেসে ওঠে সেই নাম, আইভেন জন। কয়েকবার রিং হওয়ার পরেই বিদেশি উচ্চারণে বাংলা বলা এক ভদ্রলোক রিসিভ করেন ফোনটা। হ্যালো এসএসআর, কি করছো? হোয়াটসঅ্যাপ ম্যান? নিজের হাল হাকিকাতের প্রশ্ন এড়িয়ে গিয়ে একেবারে সরাসরি মূল বিষয়ে ঢোকেন দাদু। এখনো কি আগের প্রফেশনেই আছো? ইয়েস ম্যান। হোয়াই? এনিথিং রং? তোমার জায়গায় আসছি। এতদিন বেপরোয়া জন্তু হান্টিং করে দেশে বিদেশে নাম কামিয়েছো। ওয়াইল্ড লাইফ ইনভেস্টিগেটর হয়ে আফ্রিকা থেকে কাজিরাঙ্গা পর্যন্ত পৌঁছেছ। এবারে শিকারটা করতে হবে
মানুষের। বি রেডি, আই এম কামিং উইদিন 2.5 hours ম্যাক্সিমাম। কেটে দেন কলটা দাদু। শরীরের শিরা উপশিরায় একটা গরম রক্তের স্রোত অনুভব করে অরণ্য। দাদু এর আগে তাকে অনেকবার বলেছিল অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে, কিন্তু বাস্তব যে কল্পনা আর স্বপ্ন থেকে চাইলে বহুগুণ ছাপিয়ে যেতে পারে তার প্রমাণ আজকের দিনটা। উত্তেজনার একটা উত্তপ্ত তরঙ্গ বুকের ভেতর দিয়ে বইতে থাকে এবং স্পষ্ট সেটা বুঝতে পারে অরণ্য। বাইরের প্রকৃতি রূপ বদলায় ক্রমশ। গাড়ির সামনের কাঁচ দিয়ে দূরে গাঢ় নীল মেঘ ভারী আকাশ আর উঁচু নিচু পাহাড়ি ল্যান্ডস্কেপ দেখা যায়। দুপাশে লম্বা লম্বা গাছের সারি ক্রমশ ঘন থেকে ঘনতর হচ্ছে। হঠাৎ একটা প্রশ্ন মনে হওয়ায় চমকে ওঠে অরণ্য। গত রাতের প্রশ্নটা সে আবার জিজ্ঞেস করে, দাদু কলম্বাস কোথায় বলতো? অনেকক্ষণ ধরে দেখছি না। প্রশ্নটা করার সাথে সাথে পেছনের সিট থেকে কাঁটাওয়ালা লেজ বিশিষ্ট যে সরীসৃপটা লাফিয়ে দাদুর ব্ল্যাক টি শার্টের কাঁধের ওপর এসে বসল এবং অরণ্যের দিকে বড় বড় চোখ করে চেয়ে থাকলো। ওর নাম কলম্বাস। একটা ভারতীয় গিরগিটি, তবে একটু বড় মাপের। প্রথম দিকে একটু ভয় পেলেও ক্রমাগত আসা যাওয়ায় ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে উঠেছে অরণ্যর। অ্যাটলান্টিক মহাসাগরের একটা জলদস্যুদের জাহাজ থেকে দাদু ওকে নিয়ে এসেছিল, সেও বেশ কিছু বছর আগের কথা। এবার সেখানে যে একটি ভারতীয় গিরগিটি কি করছিল তা বলা যায় না। কলম্বাসেরও নাকি ওই ভবঘুরে দস্যুদের মতন দেশ দুনিয়া ঘুরে চৈরিবেতি স্বভাব হয়ে উঠেছে। ওই ছোট্ট প্রাণীটার কাছেও নাকি জীবন মানে এক্সপ্লোরেশন। দস্যু দলকে নিকেশ করার পর নাকি নিজে থেকেই ও দাদুর কাঁধে চড়ে বসেছিল। তখন থেকেই দাদু ওর নাম দেয় কলম্বাস। আর এরপর থেকেই দাদু যেখানেই যায় কলম্বাসও চেপে পড়ে দাদুর কাঁধে। এক মুহূর্তের জন্য সঙ্গ ছাড়ে না তার। সেটা মণিপুরের জঙ্গলের টেররিস্ট নিকেশ করা হোক বা ঘুম স্টেশনের দস্যু মেঘদূতকে পাকড়ানো হোক, দাদুর যাত্রা পথই কলম্বাসের যাত্রাপথ। কলম্বাস এবার লাফিয়ে দাদুর কাঁধ থেকে অরণ্যের কাঁধে এসে বসে। বাইরের প্রকৃতির রং এখন যেমন গাঢ় সবুজ আর নীল মাখামাখি, তেমনি কলম্বাসের রঙও এখন উজ্জ্বল সবুজ আর নীলের মিশ্রণে তৈরি। যে দুর্ধর্ষ আততায়ীদের বিরুদ্ধে ওদের যাত্রাপথ, ঠিক তাদেরই মতন যেন কলম্বাসও রং বদলাচ্ছে পরিস্থিতি অনুযায়ী। আর রং বদলের সমাজে রং বদলানো দস্যুদের বিরুদ্ধে জিততে গেলে রং তো বদলাতেই হবে। আর এটাই যেন বড় বড় চোখ করে চেয়ে থাকা কলম্বাস শিখিয়ে দিয়ে যাচ্ছে নিঃশব্দে। গাড়ি এখন NH 715 দিয়ে ছুটে চলেছে। উত্তেজনায় কয়েকটা ঘন্টা যে কিভাবে কেটে গেল বোঝাই যায় না। ঘড়িতে 12:30 বাজে। ঝড়ের গতিতে গাড়ি পেরিয়ে গেল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের রাস্তার ওপরের বিশাল বোর্ডটা। ডাইনে বাঁয়ে উঁচু নিচু পাহাড়ি ল্যান্ডস্কেপের পরিমাণ ক্রমশ বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই কাজিরাঙ্গা অভয়ারণ্য এসে পড়বে। কোনো এক হাড়হিম রহস্য আর মৃত্যু ফাঁদ ওদের জন্য অপেক্ষা করে রয়েছে সেখানে। ধূসর মায়াজালের পেছনে রহস্যজনক মৃত্যু কার জন্য ওট পেতে বসে আছে তা কেউ জানে না, জানে শুধু জীবনের অপার বিস্ময়। কিছুক্ষণের মধ্যে এই গাড়ি স্লো করেন দাদু। বাঁ দিকে দেখা যায় রাস্তার উপরে কাজিরাঙ্গা অভয়ারণ্যের লম্বা বোর্ড এবং সাথে রয়েছে বন দপ্তর এবং আর্মির যৌথ চেকপোস্ট। চেকপোস্টের সামনে এসে গাড়িটাকে সাইডে রেখে রেঞ্জ অফিসার কুন্তল হাজরাকে ফোন করেন দাদু। গাড়ি চেকিংয়ের মধ্যেই দ্রুত একটা ফরেস্টের গাড়ি এসে উপস্থিত হয় সেখানে। সেটা থেকে 4 জন অফিসার নেমে স্বাগতম জানায় দাদুকে। বোঝাই যায় তারা কুন্তল হাজরার লোক। অরণ্য জীবনে এই প্রথম এমন খাতির দেখছে, তার বেশ ভালোই লাগছে। গেটের গার্ডরা আগত অফিসারদের মারফত এই ভদ্রলোকের আসল পরিচয় SSR শুনে
একটু লজ্জিত হয়েই রাস্তা ছেড়ে দেয়। গর্বে 16 বছরের সদ্য যুবকের বুকটা ফুলে ওঠে। অভয়ারণ্যের মূল ফটক পেরিয়ে ফরেস্টের গাড়ির পেছন পেছন চলতে থাকে দাদুর XUV 500। কিন্তু মূল অভয়ারণ্যে যাওয়ার আগেই বাম দিকে গাড়িটা বেঁকে একটি অফিসের সামনে এসে দাঁড়ায়। গাড়ি পার্ক করা হয় রাস্তার পাশে একটা ছোট্ট মাঠে। মাঠটা ওই শর্ট ক্রিকেট খেলার মতন মাপের। একজন লম্বা গোছের ফর্সা খাকি পরিহিত ভদ্রলোক ছুটে এসে দাদুর গেট খোলার আগেই দাদু গেট খুলে ফেলেন এবং সম্মানের সাথে অভ্যর্থনা করেন। পরিচয় জানা যায়, ইনি হচ্ছেন কুন্তল হাজরা। কুন্তলবাবু সবে বলতে যাচ্ছিলেন লাঞ্চের কথা, দাদু বাধা দিয়ে বললেন, কুন্তল, এখনো এতটাও খিদে পায়নি আমাদের। তোমার বিপদ ছাড়াও একটা অন্য বিপদ ঘটে গেছে, সুতরাং যদি লাঞ্চের ব্যবস্থা করতেই হয় তাহলে আইভেন জনকেও একটু ডেকে নাও আমাদের লাঞ্চ টেবিলে। শুনলাম ও এখন এখানেই এসেছে এবং তোমাদের আতিথ্য গ্রহণ করছে। খেতে খেতে একটা বৈঠক সেরে নেওয়া যাবে। কুন্তলবাবু ভদ্রলোক বোঝা গেল দাদুকে বেশ চেনেন, তাই কথা আর না বাড়িয়ে সঙ্গে আসা অফিসার দুজনকেই ইশারায় ব্যাগ ওঠাতে বলে পথ দেখিয়ে সামনে সামনে চলতে লাগলেন নিচে। দাদু প্রথমেই পরিচয় করিয়ে দিলেন, এ হচ্ছে আমার সাগরেদ কাম শিষ্য, ব্রিলিয়েন্ট বয় মিস্টার অরণ্য বড়ুয়া। এবছর মাধ্যমিক দিয়েছে, তবে ওর মেধার পরিচয় ওর ক্লাসে নয়, ওর জেনারেল নলেজ আর বুদ্ধিমত্তায়। জীবনে প্রথমবার বকুনি না খেয়ে দাদুর কাছ থেকে এত বড় একজন সরকারি অফিসারের সামনে প্রশংসা শুনতে পেয়ে মনটা ফুরফুরে হয়ে ওঠে অরণ্যর। কুন্তলবাবু হেসে বললেন, আপনার সাথে থাকার সৌভাগ্য হয়েছে এত অল্প বয়সে, তার থেকেই বোঝা যাচ্ছে ওর মেধা। আলাদা করে আর বলে দিতে হবে না। কি মিস্টার অরণ্যবাবু, এসো এসো বলে কুন্তলও খুব সহজ স্বাভাবিক মর্যাদায় আপন করে নেন তাকে। কিন্তু রেঞ্জার বাবুটি এতক্ষণে লক্ষ্য করলেন অরণ্যর কোমরে জড়িয়ে রয়েছে একটি প্রাণী। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটি কি অরণ্যবাবু? হেসে জবাব দেন ব্রিগেডিয়ার দাদু, ওটি আমার কুন্তল, ওর নাম কলম্বাস। দেখা গেল কুন্তলবাবু ভদ্রলোকটি বেশ চতুর। বিস্মিত হলেও যতটা সম্ভব হয় মুখে না প্রকাশ করে হাসি মুখে সহজ করে নিলেন ব্যাপারটা। বললেন, ও ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ওরা ততক্ষণে রেঞ্জার অফিস ঘুরে পেছনের দোতলা বাংলোটায় এসে পড়েছেন। দোতলায় দুটো ঘর খুলে দেওয়া হয়েছে ওদের দুজনের জন্য, যদিও দুটো ঘরের কোনো প্রয়োজন নেই, একটা ঘরে থাকলেই হবে। দেখে শুনে ডান দিকের ঘরটাই পছন্দ করেন দাদু, কারণ এদিকের জানলা খুলে দিলে দূরে অভয়ারণ্যটা খুব স্পষ্ট দেখা যায় এবং বেশি ভালো করে। অফিসার দুজনকে বিদায় করে গলা নামিয়ে কুন্তলবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি বলুন তো? সেই ইংরেজ সাহেবকে হঠাৎ প্রয়োজন পড়ল স্যারের? শ্লেষ মিশ্রিত কথাটায় বিশেষ পাত্তা না দিয়ে দাদু বললেন, জঙ্গলে গন্ডারের সিংহের সাথে সাথে আজকাল ছোট ছেলেও যে পাচার হচ্ছে, সেই খবরটা বোধহয় তোমরা অভয়ারণ্যের অফিসাররা রাখছো না। এবার আকাশ থেকে পড়লেন দুধের রেঞ্জ অফিসার। অবাক হয়ে বললেন, কি বলছেন স্যার? না না, গন্ডারের শিং পাচার নিয়ে আমরা শিকারি ধরতে ব্যর্থ হয়েছি এবার, তবে মানুষের শিশু অসম্ভব। আগের মতোই ক্যাজুয়াল ঢঙে জামার বোতাম খুলতে খুলতে দাদু বললেন, সেই জন্যই তো বলছি আইভেন জনকে ডাকো, ও তোমাদের থেকে জঙ্গলকে অনেক বেশি চেনে। যা কথা লাঞ্চ টেবিলেই হবে। দাদুর শেষের কথাটার মধ্যে স্পষ্ট চলে যাওয়ার ইঙ্গিত লুকিয়ে রয়েছে, তাই আর কথা না বাড়িয়ে একটা নিঃশ্বাস ফেলে সম্ভাষণ জানিয়ে চলে গেলেন কুন্তলবাবু। কুন্তলবাবু যেতেই কোমরে একটা টাওয়েল জড়িয়ে অরণ্যকে দাদু বললেন, তোর মেশোকে একটা ফোন লাগাতো। অরণ্যের মাথার মধ্যে বোধহয় এতক্ষণে নিজের ব্যক্তিগত সমস্যাটা একটু বেশি করে মাথা চাড়া দিয়ে উঠল। এতক্ষণ সে ঘটনাক্রমে ভুলেই গিয়েছিল সবকিছু। প্রথমবার রিং হয়ে কেটে যায়, তারপর দ্বিতীয়বার ফোনটা রিসিভ হয়। ওদিক থেকে চিন্তিত এবং উত্তেজিত কণ্ঠ, কোথায় তুই? কতক্ষণে পৌঁছেছিস কামাখ্যা?
মেশো আমরা অরণ্য কিছু বলার আগেই হাত থেকে ফোনটা কেড়ে নেন দাদু। হ্যালো মিস্টার হাজারিকা, এসএসআর স্পিকিং। স্যার স্যার যে করেই হোক আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। আমি আপনাকে প্রচন্ড সম্মান করি। হয়তো কোনোদিন আপনার সাথে আমার সামনাসামনি দেখা হয়নি, কিন্তু আমি নিজে আপনাকে কেসটার দায়িত্ব দিতে চেয়েছি। যে কোনো রকম সহায়তা আপনি পাবেন, এবং পুলিশ যে পথে কাজ করছে সেই পথের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি আপনার মতো করে সবকিছু এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু কিন্তু আপনি কোথায়, কতক্ষণে পৌঁছবেন স্যার? শান্ত গলায় দাদু বলেন, আমরা আপাতত পৌঁছাচ্ছি না, আমরা কাজিরাঙ্গা এসেছি। তাহলে আমিও কি আসবো? ওখানে কি আমার ছেলে আছে? না, আপাতত আপনার আসার কোনো দরকার নেই। আপনি আপনি ওখানে পুলিশের সাথে সহযোগিতা করে তদন্ত চালিয়ে যান। বরং আপনি কিছু জানতে পারলে আমাকে জানাবেন। আর আপনার ছেলের ছবি তো আমার কাছে আছেই, বাকিটা আমি এখান থেকে অপারেট করছি। প্রয়োজন মতো আপনাকে জানাবো, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, অপরাধী ছাড়া পাবে না। আমায় বাঁচালেন স্যার, আপনার থেকে অন্তত এটুকু সহানুভূতি আশা করছিলাম। ফোন কেটে দেন দাদু। তারপর ফোনটা বিছানার ওপর রেখে বাথরুমে চলে যান। প্রায় 40 মিনিট পরে লাঞ্চের ডাক এলো। নিচে গিয়ে প্রথমেই যে ভদ্রলোকের দিকে দাদু এবং অরণ্যের একসাথে চোখ যায়, তার চেহারাটাই চোখে পড়ার মতো। মাথায় বিশাল কাউবয় হ্যাট, গাল ভর্তি লাল লম্বা দাড়ি, কাঁধ অব্দি ঝুলানো ঝাঁকড়া লম্বা সোনালি চুল, রোদে পোড়া তামাটে চেহারার লম্বা সুপুরুষ একজন ভদ্রলোক। সোজাসুজি চেয়ে আছেন সিঁড়ির দিকে। দাদু এবং ভদ্রলোকের দুজনের চোখাচোখি হওয়া মাত্রই প্রায় আনন্দে লাফিয়ে ওঠেন দুজনে। দাদু তো সিঁড়ির ওপর থেকেই চেঁচালেন, আইভেন ব্রো, হাউ আর ইউ? বলতে বলতে ছেলে মানুষের মতন উচ্ছ্বাসে বাকি কটা ধাপ লাফিয়ে নেমে দুজনেই দুজনকে জড়িয়ে ধরে নেচে উঠলেন। একজন 60 উত্তীর্ণ এবং অপরজন প্রায় 50-এর কাছাকাছি। দুটো মানুষ ভুলেই গেল পরস্পরের বয়স। এটাই বোধহয় প্রকৃত বন্ধুত্ব। আইভেনের গলাটা পাতি বাংলায় বাজ খাই বললে খুব একটা ভুল বলা হয় না। সেও ছেলে মানুষের মতন উচ্ছ্বাসে বলে উঠল, 10 years, তুমি বুড়ো হয়ে গেছো এসএসআর। বুড়ো তুমি হয়েছো আইভেন। বুড়ো হলেও চোখের নিশানা কমে, along with sharp mind and muscle power. একবার আদেশ করে দেখো না বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে আফ্রিকার গৃহযুদ্ধে। সেই ঋণ চোকাতে না পেরে 10টা বছর আমি আফসোসের জীবন বেঁচেছি। এবারে গড আমাকে সেই সুযোগটা দিয়েছে। দেখো এখন বাংলাটা কেমন শিখেছি। তোমাদের দেশে থাকতে থাকতে তোমাদের ভাষাটাও আপন করে নিয়েছি। দেখো, 10টা বছর দেখা না হলেও তোমার অটোবায়োগ্রাফির প্রথম পার্টটা আমার হাতে এসে পৌঁছেছিল, এবং তারপরে আমি মুগ্ধ হয়েছিলাম। ইনফ্যাক্ট সেখান থেকেই জানলাম তুমি এখন এখানে, না হলে হয়তো যোগাযোগও করা হতো না। বাট গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ মাই নাম্বার সেভড। বাট নাম্বার থাকা সত্ত্বেও ইউ ডিডন্ট কল মি। যাই হোক, চলো বসা যাক, খেতে খেতে কথা হবে। লম্বা শ্বেত পাথরের টেবিলটায় পাশাপাশি বসেন দুজন বাল্যবন্ধু, দাদু এবং আইভেন জন। উল্টো দিকে কুন্তল হাজরা এবং দাদুর অন্য পাশে অরণ্য। বসেই প্রথমেই প্রশ্নটা করেন আইভেন, সঙ্গে এটিকে গ্র্যান্ডসন? উইদাউট সান গ্র্যান্ডসন বলতে পারো। আচ্ছা আচ্ছা, বলেই গিয়েছিলাম তুমি তো ওই কি বলে এই ব্যাপারে সাধুরোগ আছো। ম্যারেজ ফ্যারেজ তোমার জন্য নয়। যাই হোক, কি কারণে মনে করলে একটু খুলে বলো দেখি। মেনুতে মুরগির কারি, সরু চালের ভাত আর ডাল। থালায় ভাতের সাথে ডাল আর মাংসের ঝোল মাখতে মাখতে দাদু বললেন, অরণ্য আমার সঙ্গী এবং আমার সহকারী। গত সন্ধ্যায় কুন্তল তোমার ফোনটা পাওয়ার পরেই আমি অরণ্যকে বাড়িতে ডেকে পাঠাই এখানে আসার জন্য। তার মধ্যে আমার কাছে একটা কল আসে, যেটার আইডি ট্র্যাক করেই আমি দেখেছি চুরি যাওয়া সিমের নাম্বার এবং নানান লোকেশন ঘুরতে ঘুরতে ওই কলটা এসেছে। বেসিক্যালি লোকেশন বাইপাস করা হয়েছে উইথ মাল্টি লেয়ার্ড VPN, তাই এক্স্যাক্ট লোকেশন পাওয়া যায়নি।
যাই হোক, আমাকে পরিষ্কার হুমকি দেওয়া হয় যাতে আমি কোচিং তদন্ত থেকে সরে আসি। স্বাভাবিকভাবেই তুমি সেটা অস্বীকার করো এবং তাতেই শাকটা একটু খেয়ে দেখো, তবে তো বুঝবে। সিরিয়াস কথার মধ্যে একটা অন্য প্রসঙ্গ টেনে আনার স্বভাব রয়েছে আইভেনের। প্রত্যেকের থালায় অল্প করে একটা শাক দেওয়া হয়েছে। দাদু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখটা কুঁচকে ওঠে। সঙ্গে সঙ্গে একেবারে হা হা করে হেসে ওঠেন আইভেন জন। শেষ পর্যন্ত হাসি নিয়ন্ত্রণে না আনতে পেরেই তিনি বললেন, অজানা জিনিস মুখে পড়লে যেমন মুখটা তোমার কেমন হয়ে ওঠে, তেমনই এই একঘেয়ে পৌঁছার ধরতে ধরতে আর এত সৎ এবং অভিজ্ঞ বন দপ্তরের বড় বড় অফিসারদের সাথে কাজ করতে করতে আমারও মুখটা একরকম একঘেয়ে হয়ে উঠেছে। তাই তোমার ম্যাটারটাতে আমি একটু বেশি ইন্টারেস্টেড মিস্টার। শেষ কথাটা স্পষ্ট কুন্তলকে তাক করে বলা। ব্যাপারটাকে হালকা করে দেওয়ার জন্যই দাদু বললেন, কিডন্যাপ হয়েছে ওর মাসির ছেলে, মাইনার। কামাখ্যা মন্দির থেকে হয়েছে গত রাতে। আজ ওখানেই প্রথমে যাচ্ছিলাম, কিন্তু ওরকম একটা ফোন কল আমাকে এখানে নিয়ে এসেছে। বাচ্চাটাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছি না, তাই আপাতত ওকে ফিরিয়ে আনার দিকেই আমাদের মনোযোগ দিতে হবে। ডেফিনেটলি এসএসআর। সেই আমি তোমায় কতকগুলো কথা বলবো, সেগুলো মনে রাখতে হবে। প্রত্যেকেই নীরব। একগাল ভাত মুখে দিয়ে আইভেন আবারও বলেন, ওয়েল, এখানে কোচিংয়ের গ্রুপগুলোর প্রত্যেককেই আমি চিনি, বাট তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না বা কেন নেওয়া হয়নি, সেটার বেটার উত্তর আই থিঙ্ক আমাদের রেঞ্জ অফিসার ভালো দিতে পারবেন। মানেটা কি? স্থানীয় লোক ইল্লিগাল করিডোর বানাবে জঙ্গলের ভিতর, আমরা কিছু বলতে গেলেই ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ হবে, সব দোষ আমাদের। বলার সুযোগ পেতেই বিদ্রোহ করে ওঠেন কুন্তল হাজরা। নো নো মিস্টার কুন্তল, আই এম নট সেইং লাইক দ্যাট। আমি বলছি আফ্রিকাতে প্রতি 8 ঘন্টায় একটা করে গন্ডার মারা হয়। কাজিরাঙ্গাতেও ও সংখ্যাটা কিছু কম নয়, আর এটা চলে আসছে অনেক বছর ধরে। আজ সাডেনলি যখন দেখলে ইন্ডিয়ার একমাত্র শেষ হোয়াইট রাইনোটা শিংকাটা অবস্থায় মরে পড়ে রয়েছে, তখন তোমাদের হুঁশ হলো। তার আগে কি কিছুই করার উপায় ছিল না? হোয়াইট রাইনো? দাদু, এটা কি সত্যি? চরম বিস্মিত হয় অরণ্য। সে এই ব্যাপারটার কিছুই জানতো না। সে তো এটাও জানতো না যে হোয়াইট রাইনো ইন্ডিয়াতে আছে। মূলত তাদের দেখা যায় সাউথ ইস্টার্ন আফ্রিকাতে। দাদু, আমি ইন্টারনেটে দেখেছি পৃথিবীর শেষ মেল হোয়াইট রাইনো কেনিয়াতে মারা গেছে, তাও তো 2018 সালে। কিন্তু এখন কাজিরাঙ্গায়। ঠিক, কিন্তু ওটা নর্দার্ন হোয়াইট রাইনো, যার নাম ছিল সুডান, আর এটা ছিল একটা সাউদার্ন হোয়াইট রাইনো। কিন্তু সেটা নেই অরণ্য। একমাত্র হোয়াইট রাইনো যাকে ইন্ডিয়াতে আনা হয়েছিল অ্যাক্লিমেটাইজ করানোর জন্য, এবং সে সুস্থভাবেই দিন যাপন করছিল। বাট ইটস নো মোর। দীর্ঘশ্বাসের মতন কথাগুলো বেরিয়ে আসে দাদুর মুখ থেকে। সে ভেবেছিল খবরটা তাকে আগেই দেবে, কিন্তু এত ঝামেলার মধ্যে তার মাথাতেই থাকেনি কথাটা। যাই হোক, ওদের ধরার জন্য এখনো পর্যন্ত কি স্টেপ নেওয়া হয়েছে? দাদু এবার সরাসরি প্রশ্নটা করেন কুন্তলকে। উত্তরটা দিতে গিয়ে যেন কিছুটা হতাশাই ঝরে পড়ে কুন্তলের গলা থেকে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে নিশ্চয়ই কিছু করতাম। আমি অসহায় বলেই আপনাকে যোগাযোগ করতে বাধ্য হয়েছি স্যার। ম্যাটার সেটা না, আমাদের সামনে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে একটা বাচ্চা ছেলেও কিডন্যাপ হয়েছে, আর এই কেসটার মধ্যে জড়িয়ে গেছে। আর তোমরা হয়তো এখনো জানো না যে ওর বাবাও কয়েকদিনের মধ্যে পোস্টিং নিয়ে এখানে আসতে চলেছে। সুতরাং ওয়েস্ট করার মতো সময় বা সুযোগ কোনোটাই আমাদের হাতে নেই। বুঝলে এসএসআর, তোমাকে না আগের গোফটাতেই বেশ মানাতো। এরকম সিরিয়াস কথা বলেও এখানে লোকেদের টনক নড়বে না। বেটার আমরা নিজেদের মতো করে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করি। আইভেন, ওরা হয়তো এতক্ষণ জেনে গেছে যে আমি এখানে এসে গেছি। ওরা নিশ্চয়ই এটাও জানবে যে আমি তোমাদের সাথে আছি। সুতরাং যোগাযোগ নিশ্চয়ই করবে, আর যদি যোগাযোগ না করে তাহলে বর্ডার সিল করাই আছে। তবে এত বড় কাজটা যখন করে ফেলেছে গ্রুপটা, আর বসে থাকবে না।
নেপাল বা ভুটানের দিকে পালিয়ে যাওয়া এদের জন্য অনেক সহজ। দেখো, জঙ্গল আমাদের নখদর্পণে, আর কয়েক ঘন্টার মধ্যে রাত্রি নামবে। আর এদিকে লোকাল লোকেদের মধ্যে হন্টেড রাইনোস বলে একটা জনশ্রুতি আছে। সুতরাং কেউ তোমাকে সাহায্য করবে বলে মনে তো হয় না। আমি হয়তো বন্দুক নিয়ে তোমার পাশে থাকবো, আর আমি বেশ ভালো করেই জানি এই সুযোগটাকে কাজে লাগিয়েই ওরা তোমাকে ডাকবে। ফরেস্ট থেকে কি সাহায্য পাবে তা আমি জানি না, তবে আমি প্রফেশনাল গান নিয়ে তোমার পাশে থাকবো, এইটা আমি বলতে পারি। ততক্ষণে লাঞ্চ প্রায় সকলেরই খাওয়া হয়ে এসেছিল। দাদু উঠে গিয়ে বেসিনে হাত ধুতে ধুতেই পকেটে ভাইব্রেশনটা অনুভব করলেন। চট করে মোবাইলটা বের করে দেখেন একটা ছোট্ট বার্তা, রং ওয়ে। হঠাৎ করে বন্ধুর মুখটা কঠিন হয়ে উঠতে দেখে কিছু একটা আন্দাজে ধরে ফেলেন আইভেন। উঠে গিয়ে পাশে দাঁড়িয়ে বললেন, ব্যাটারটা কি? স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওরও ভ্রুটা কুঁচকে ওঠে। তারপর বেসিনের পাশের দেওয়ালে একটা চাপড় মেরে বলে, ও ম্যান, আমিও তোমার মতো ভুল করেছিলাম। তুমি কি ভাবছো ইউ আর অন এ রং ট্র্যাক? নো ম্যান, নো। এখানে রং ওয়ে বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা জঙ্গলের একেবারে গভীরে, রাইনো কাউন্টি। এর সময় ফরেস্টের লোকজন যায় বটে, তবে ওই জায়গাটা এড়িয়ে চলে, কারণ জনশ্রুতি অনুযায়ী ওটাই হচ্ছে মারা যাওয়া রাইনোদের আত্মার আতুর ঘর। তাই স্থানীয় কেউ ওখানে যেতে চায়। আসলে ব্যাপারটা কিছুই না, ওখানে করিডোর বানিয়ে প্রচার আড্ডা জমিয়েছে। প্রশাসন যতই স্বীকার না করুক, কিন্তু ওদের ক্ষমতার কাছে প্রশাসনের ক্ষমতা কিছুই নয়। তাই ওখানটায় তোমাকে ডেকেছে, যাতে চাইলেও তুমি কিছু না করতে পারো। কখন যাওয়াটা ঠিক হবে? দিন থাকতে গেলেও কিছু লাভ হবে না। এমনিতে সবাই চাষি মানুষ, খালি চোখে থেকে কে খুনি আর কে সাধারণ লোক তা ডিসাইড করতে পারবে না। বেটার সন্ধ্যা 7টার পরে চলো। মিস্টার কুন্তল, তুমি কি কোনো সাহায্য করতে পারবে? এতক্ষণ বসে বসে ওদের কথা শুনছিল কুন্তল। এবার চেয়ার ছেড়ে উঠে এলো, যদিও সেই উঠে আসায় ব্যর্থতাই প্রকাশ বেশি পাচ্ছে। সে ধীরে ধীরে বলল, চেষ্টা করব, তবে আমাকে আপনারা পাশে পাবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি। ওকে, তাহলে আমরা 6:30-তে বেরোচ্ছি। আমি অরণ্যকে নিয়ে একাই যাব, তোমরা আলাদাভাবে এসো। কথাটা বলেই আর বেশি দেরি করলেন না দাদু। তরতর করে উঠে গেলেন ওপরে। অরণ্য এসে দেখল ঘরে দাদু নেই। বাইরে বেরিয়ে দেখল পাশের খোলা ঘরটা এখনো ভেতর থেকেই বন্ধ। ফোনটা করতে ফোনটাও সুইচ অফ। শুধুমাত্র জানলার ফাঁক থেকে বেরিয়ে আসছে দামি তামাক পোড়ার সুগন্ধ। নিশ্চয়ই প্ল্যানটা নিয়ে কিছু ভাবছেন দাদু। এই অবস্থায় বিরক্ত করাটা ঠিক হবে না, আর বিরক্ত করলেও পাত্তা পাওয়া যে যাবে না সেটা সে ভালো করেই জানে। অগত্যা নিজের ঘরে গিয়ে দাদুর দেওয়া কাজিরাঙ্গার বইটা মন দিয়ে পড়ার চেষ্টা করল। ঠিক সন্ধে 6টায় ওরা নেমে আসে নিচে। আইভেনের কথা সত্যি করে মাত্র 2 জন ছাড়া আর কোনো লোক এই সন্ধেবেলায় ওই জায়গায় যেতে রাজি হয়নি। পরিকল্পনা হয়, যেহেতু আইভেনের সাথে সকলেরই খুব ভালো সম্পর্ক, তাই সে যাবে গাড়ি চালক হিসেবে, এবং গাড়ির মধ্যে লুকোনো থাকবে ওর বিখ্যাত সাকো 90 অ্যাডভেঞ্চার রাইফেলটা। তাছাড়া দাদুর পকেটের মধ্যেও লুকোনো রয়েছে আগ্নেয়াস্ত্র। কুন্তল আসবে বাকি 2 জনকে সঙ্গে নিয়ে অন্য একটি রাস্তা দিয়ে একটি অন্য গাড়িতে, আর আইভেন চালাবে দাদুর গাড়ি। 6:30 বাজার আগেই বেরিয়ে পড়ে ওরা। এর মধ্যেই ঘন কালো অন্ধকার নেমেছে। কিছুটা এগোনোর পরেই প্রধান রাস্তা থেকে গাড়ি নেমে এলো জঙ্গলের পথে। সামনের ঘন কালো আঁধার যেন গাড়ির আলোতে আরো দ্বিগুণ রূপ ধারণ করেছে। উঁচু উঁচু গাছগুলোকে দৈত্যের মতন মনে হচ্ছে। 1 ঘন্টা জঙ্গলের আনাচে কানাচে গাড়ি চলার পর দূরে কয়েকটা আলো দেখা যায়, খুব ছোট ছোট। তবে ওদের গাড়ির আলো পড়ার সঙ্গে সঙ্গে সে আলোগুলো নিভে যায়। আইভেন বলে ওঠে, খুব সাবধান,
ডেস্টিনেশন এসে গেছি। দাদুর কাঁধে বসে রয়েছে কলম্বাস। সেও যেন উৎকণ্ঠিত। আর কিছুটা এগোনোর পরেই চারপাশে বড় বড় কয়েকটা হ্যালোজেনের মতন আলো জ্বলে ওঠে এবং যমদূতের মতন কয়েকটা লোক বড় বড় বন্দুক হাতে ঘিরে ধরে ওদেরকে। গাড়ি থামাতে বাধ্য হয় আইভেন। ইশারায় হাত উঁচু করে নেমে আসতে বলা হয় তাদেরকে। আর নামার সঙ্গে সঙ্গেই একজন বন্দির মতন পাকড়াও করে ওদের দুজনকে, তারপর নিয়ে যায় সামনের দিকে। আইভেনকে বসিয়ে রাখা হয় গাড়িতে। ওর কাছে পাহারার জন্য থাকে আরও একজন সশস্ত্র লোক। কিছুটা এগিয়ে একটা অন্ধকার দরমার কুটিরের সামনে এসে হাজির করা হয় ওদেরকে। অন্ধকারেই একটা লোক বেরিয়ে আসে ভেতর থেকে এবং খুব মিষ্টি করে বলে, আসুন আসুন ব্রিগেডিয়ার ওরফে মিস্টার SSR। ক্ষমা করবেন, এবারে খাতির করতে পারবো না। তবে হ্যাঁ, যেটা চেয়েছেন সেটা আমি দিয়ে দেব, তবে একটা শর্তে। কি শর্ত? শীতল কণ্ঠে প্রশ্ন করেন দাদু। শর্তটা এই যে একটা খোকা এখন আমাদের কবজায় আছে, তাকে তো ছাড়বো অবশ্যই, তবে তার জন্য আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বড্ড অধৈর্য আপনি ব্রিগেডিয়ার। এসেই যখন পড়েছেন ঈশ্বরের কৃপায়, তখন হোয়াইট রাইনোর দুষ্প্রাপ্য শিংটা আপনাকে পৌঁছে দিতে হবে ভুটান বর্ডার পার করে। কি করে ভাবলে এটা আমি করব? না করলে একটা বাচ্চা তো যাবেই, সঙ্গে এটাও যাবে। বলার সঙ্গে সঙ্গে দুজন দৈত্যের মতন লোক এসে ঝাঁপিয়ে পড়ে ধরতে যায় অরণ্যকে। কিন্তু ওরা জানতো না সে হচ্ছে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। দুজনকে ক্যারেটের কায়দায় মুহূর্তে কুপকাত করে সামনে এসে দাঁড়ায় অরণ্য। আর ঠিক সঙ্গে সঙ্গেই অন্ধকারের বুক ঝলসে গর্জে ওঠে রাইফেল। সাবধান বাচ্চা, তোমার ক্যারাটে বন্দুকের গুলিকে আটকাতে পারবে না নিশ্চয়ই। আর একটা বেচাল দেখলে তোমার দাদুর খুলি মাথা থেকে উড়িয়ে দেব। এখানে যে কয়েকটা গাছ আছে তার প্রত্যেকটার উপর থেকে তোমাদের দিকে বন্দুক তাক করা রয়েছে। আর দিনের বেলা থেকে ওরা অন্ধকারে দেখে বেশি। হ্যাঁ, কে আছিস? এটাকে নিয়ে যা। কাজটা কিন্তু একদম ভালো করছো না তোমরা। গর্জে ওঠেন দাদু। আপনার থেকে ভালো খারাপ কোনোটা শেখার ইচ্ছা আমার নেই। মালটা কোথায় আর বাচ্চাটা কোথায়? দুটো আলাদা আলাদা জায়গায় আছে। বলার সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বৃষ্টি কয়েকদিন ধরেই হচ্ছে এই অঞ্চলে, আর সেই বিদ্যুতের ঝলকের সাথে ঝলসে উঠল আরও একটা দৃশ্য। সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তার মুখের ছবি এক মুহূর্তের জন্য হলেও শিরদাঁড়ায় আগুন জ্বালিয়ে দিয়ে যায় ব্রিগেডিয়ার দাদুর। লোকটার নাম এলভিস। এবারে হেসে ওঠে শয়তানটা। দেখলেন তো ভগবানের কৃপা। হ্যাঁ, ঠিক সময়ে আমার মুখটা আপনার সামনে রিভিল করিয়ে দিল। মুহূর্তের মধ্যেই বৃষ্টি নামল তেড়ে। মিস্টার SSR, আমি আজও ভুলিনি মণিপুরের জঙ্গলে আপনার হাতে ছুরির আঘাতটা। একটা মোক্ষম প্রতিশোধ নেওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। আজ সেটা পূরণ হলো। পরিষ্কার কথা বলে দিচ্ছি, মাল এবং দুটো বাচ্চা কোনোটাই আপনি এখন হাতে পাবেন না। যা করার আছে করে নিন কাল মর্নিং এর মধ্যে। ব্রহ্মপুত্র নদীর তীরে ওটা লুকোনো আছে। আপনার কাজ হবে কাল সকাল বেলায় ওটা গাড়িতে তুলে নিজের দায়িত্বে বর্ডার পার করিয়ে দেওয়া, না হলে খেল খালাস। আরো একটু থেমে বলে লোকটা, সরি ব্রিগেডিয়ার, আপনাকে নিয়ে একটু খেলা করার ইচ্ছে হলো, তাই আর নিজেকে সংযত রাখতে পারলাম না।
কিন্তু এর মধ্যেই বজ্রপাতের মতন দুটো গুলির শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই স্থানীয় ভাষায় কয়েকটা গালাগালি এবং কয়েকটা শীষের শব্দ ভেসে বেড়াতে লাগলো বাতাসে। ব্যাপারটা কি বোঝার আগেই একটা চেনা আর্তনাদে বুক শুকিয়ে যায় দাদুর। চিৎকার করে বললেন, আইভেন! আরো একবার চিৎকার, এবং এবারেরটা আরো প্রচন্ড। সঙ্গে সঙ্গে নীরবতা এবং সামনের শয়তানের মর্মান্তিক হাসি। যে রাস্তায় এসেছ চুপচাপ চলে যাও, না হলে ভালো হবে না। বলেই ছায়ামূর্তির মতন লোকগুলো যেমন জঙ্গলের মাটি ফুঁড়ে জেগে উঠেছিল তেমনি হাওয়ায় মিলিয়ে গেল। পেছনে ঘুরে আন্দাজ মতন ছুটতে ছুটতে গাড়ির কাছে এসে থমকে দাঁড়ান দাদু। পকেট থেকে মোবাইলটা বের করে আলো জ্বালিয়েই চমকে ওঠেন। ধর থেকে মুন্ডুটা কাটা অবস্থায় পড়ে রয়েছে আইভেন জন। রাগ, হতাশা এবং ঘেন্না একসাথে অনুভূত হয় ওনার। সামনের পথ অজানা। একজনকে বাঁচাতে গিয়ে দুইজনকে হারিয়ে ফেলেছেন তিনি। কান্না জিনিসটা কদাচিৎ ওর হৃদয় স্থান পায়নি কোনোদিন, তবু চোখের কোণ থেকে দুফোঁটা জল ঝরে পড়ে। আর সেই মুহূর্তেই মুষলধারে বৃষ্টি নামে। চোখের জল ধুয়ে যায়, ক্রমে ধুয়ে যেতে থাকে লাল টাটকা রক্ত। এই মুহূর্তে যে ওর অন্যতম প্রিয় বন্ধু গাইড ছিল সে আর নেই। কুন্তল হাজরা লোকটা নিশ্চয়ই বিট্রে করেছে, না হলে এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত ছিল ওদের। ইনফ্যাক্ট ওর কথাতেই এখানে আসা। কি জবাব দেবে অরণ্যের বাবাকে আর মেশোকে? জীবনে অনেক কঠিন অপারেশন শক্ত হাতে মোকাবিলা করলেও আজ জীবনের দেওয়া এই কঠিন অঙ্কটা যেন কিছুতেই মেলাতে পারছেন না দাদু। মন্ত্রচালিতের মতন গাড়িতে গিয়ে বসেন তিনি। রক্ত লেগে রয়েছে চারিপাশে। তারপর নিজের অজান্তেই কখন যেন গাড়িটাকে স্টার্ট দিয়ে এগোতে থাকেন। পরদিন সকাল থেকে সমস্ত টিভি চ্যানেলে একটাই খবর সম্প্রচারিত হতে থাকে। পোচারদের ধরতে গিয়ে খুন বিখ্যাত দুঁদে শিকারী আইভেন জন, এবং নিখোঁজ হয়েছেন রিটায়ার্ড ব্রিগেডিয়ার সম্রাট সিংহ রয় সহ তার সহকারী অরণ্য বড়ুয়া। ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যর্থতা আবার সকলের সামনে। দিনের পর দিন কাটতে থাকে। অবশেষে 4-4টে দিন কেটে যায় একে একে। অরণ্যের মেশো আর ওর বাবার সমস্ত রাগ গিয়ে পড়ে নিখোঁজ পলাতক ব্রিগেডিয়ার দাদুর ওপর। লোকটা যে এরকম নেমুখারাম জানা ছিল না। পুলিশ দুটো ছেলের নিখোঁজ হওয়ার কোনো সুরাহা করতে পারেনি। খুঁজে পাওয়া যায়নি হোয়াইট রাইনোর শিং। এদিকে কামাখ্যায় মেলা জমে উঠেছে। আজ আম্বুবাচির পুণ্য স্নান। বিশাল মেলা বসেছে মন্দিরকে কেন্দ্র করে। সারা দেশ থেকে অসংখ্য সাধু সন্ত এসে ভিড় জমিয়েছে। ভিড় যেমন জোর জমেছে তেমনই জমেছে নেশার আসর, সব লোক চক্ষুর আড়ালে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পাড়ে যতজন সাধু এসেছেন তাদের মধ্যে নেশার দিক থেকে একটা লোক সব থেকে এগিয়ে। সারা মেলা খুঁজে খুঁজে আর সাধুদের আঁকড়া ঘুরে ঘুরে তার যেন নতুন নতুন নেশার সামগ্রী খোঁজ করাই কাজ। সে বলে নেশা দিয়েই নাকি ঈশ্বরকে পাওয়া যায়। লোকটাকে দেখে মনে হয় বেশ বৃদ্ধ। সাদা লম্বা চুল আর লম্বা দাড়ি, গায়ে লাল আলখাল্লা। হঠাৎ একটা যুবক এসে তাঁবুর সামনে দাঁড়ায়। এই কয়েকদিনেই সে একটা সাগরেদ জুটিয়ে ফেলেছে। সাগরেদটা এসে একটা নতুন পারফিউমের সন্ধান দেয় ওকে। কাগজে মোড়া সাদা জিনিসটা। লোকটা এমনি খুব একটা কথা বলে না,
তাই সাগরেদ নিজেই বলে চলে, একেবারে লোকাল জিনিস, তবে হেব্বি চড়া। গন্ডারের সিং থেকে বানানো পাউডার, যাদের অভ্যেস নেই একটু বেশি হলেই মৃত্যু। হাত বাড়িয়ে জিনিসটা নিয়ে লোকটা মজলিস করে বসে। বাইরে তখন মেলা জমে উঠেছে। ছেলেটাকে ঠিক যে পথে আসতে দেখেছিল সেই পথ দিয়েই ফিরে যায় সে। তাঁবুর মধ্যে নতুন জিনিসটা হাতে পুরে ছেলেটার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সাধু। বিকেল 4টের পুণ্য স্নান। প্রচুর লোক জমেছে ব্রহ্মপুত্রর স্নান ঘাটে। সাধুটি নিজের তাঁবু থেকে বেরিয়ে আসে প্রসন্ন চিত্তে। তারই মতন আরও কয়েকজন নেশাখোর সন্ডামার্কা সাধু জুটে যায় আশেপাশে। ওরা চলছে নিজেদের মতন বকবক করতে করতে। তবে স্নান ঘাটে যে পরিমাণ লোকের ভিড়, সেখানে মনে হচ্ছে যে পেছনে মেলার মাঠেও এত লোক জমেনি। 4 দিন মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকার পর আজ মন্দির খুলছে। মায়ের বিশেষ পুজো হবে, তাই নিয়ে লোকেদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। পবিত্র ব্রহ্মপুত্রে একবার স্নান করার জন্য ঘাটে প্রায় মারামারি লাগার জোগাড়। স্থানীয় পুলিশ প্রচুর পরিমাণে থাকলেও ভিড় সামলাতে ব্যর্থ। দূরে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে রয়েছে। এই দলের সর্বমোট 4 জন সাধু এবং 1 জন সাগরেদ। মূল পাণ্ডা নেশাখোর সাধুটা জলে নেমে লম্বা ডুব দেয়, কিন্তু এত হই হুল্লোড় মধ্যে কেউ লক্ষ্য করে না যে যেই সাধুটা জলে ডুব দেয় সে আর উঠে দাঁড়ায় না। হঠাৎ কোথায় যেন তলিয়ে যায় জলের মধ্যে, আর বাকি সঙ্গীরা কিন্তু দাঁড়িয়ে থাকে ঘাটেই। হঠাৎ কিছুটা দূরে নদীর মধ্যে একটা ঝামেলার সূত্রপাত হয়। একটা নৌকার মধ্যে মারামারি শুরু হয় প্রবলভাবে। বোঝা যায় না ব্যাপারটা কি চলছে। আর সঙ্গে সঙ্গে ঘাটের 3 জন সাধু ঝাঁপিয়ে পড়ে জলে। প্রবল সাঁতারে তারা ছুটে যেতে থাকে ওই দিকে। এদিকে পুলিশ ততক্ষণে অ্যালার্ট হয়েছে, হুইসেল বাজাচ্ছে চারিদিকে। কিন্তু এত লোকের মধ্যে তারাও কিছু বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে। ঘটনাটা যেই নৌকায় ঘটছে সেটা ডিঙির থেকে কিছুটা বড় একটা স্থানীয় নৌকা। 2 গুন্ডা মতন লোক সাধুর উপর ঝাঁপিয়ে পড়ে গলা চেপে ধরে। নিমকরাম, যেমন একে একে শেষ করেছে সবগুলোকে, তেমন তোকেও আজকে শেষ করে এখানে ফেলে দেব। যেমন তোর বন্ধুর গলা কেটেছি, তেমন আজ তোর গলা কেটে ভাসিয়ে দেব ব্রহ্মপুত্রের জলে। হ্যাঁ হ্যাঁ বলে কারা যেন একটা প্রচন্ড ধাক্কা দেয় সাধু বাবাকে, আর সাধু বাবা ছপাত করে গিয়ে পড়ে জলের মধ্যে। নৌকোটা ছোট হলেও কোণের দিকে একটা ছোট্ট বন্ধ ঘর রয়েছে, আর তার মধ্যে থেকে একটা বাচ্চা কেঁদে ওঠে। তাকে চুপ করানোর জন্যই হয়তো মুখে কাটা দাগওয়ালা লোকটা দরজায় 2 বার চাপড় মেরে গর্জে ওঠে, চুপ হয়ে যা শয়তান, নয়তো মার ডালুঙ্গা। ততক্ষণে ঘাটের লোকেদের দৃষ্টি গেছে ওদিকে। বুঝতে পেরে পুলিশের নৌকাগুলো নেড়ে চড়ে উঠেছে। হঠাৎ একটা অভূতপূর্ব দৃশ্যে সকলের চোখ আটকে যায়। এতক্ষণ সাধু বাবা বলে সবাই যাকে ভুল করছিল, আপাদ মস্তক ভিজে গায়ে সেই লোকটা উঠে আসছে জলের ভেতর থেকে। এক হাতে ধরা একটা ভাঙা কাঠের বাক্স এবং অন্য হাতে ধরা একটি গন্ডারের শিং। লোকটার গায়ে গেরুয়া পোশাক হলেও লোকটার মুখ খুব চেনা। লোকটার বয়স হলেও শক্তপোক্ত ভেজা চেহারার সুদৃশ্য কাঠামো দেখে ঈর্ষা জাগাতে পারে যে কোনো তরুণের মনেও। ততক্ষণে সাগরেদ এবং বাকি 3 জন সঙ্গীও এসে উপস্থিত হয়েছে সেখানে। কিন্তু দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে নৌকোর ওপর থেকে একটা বন্দুক ফায়ার হয়। প্রত্যুত্তর দেয় সাধুও। তার কোমরে যে গোজা ছিল একটা রিভলভার, সেটা যে উকি মারছিল কেউ সেটা লক্ষ্য করেনি। সাগরেদ সহ বাকি 3 জন ঝটপট করে উঠে পড়ে নৌকায়। এই 3 জন সাধুর কাছেও লুকোনো ছিল 3টে আগ্নেয়াস্ত্র। গুলির যুদ্ধ শুরু হয় মুহূর্তেই। সাগরেদটা আবার ক্যারাটেতে ওস্তাদ। সে হাত আর পায়ের কসরত দেখিয়ে একের পর এক লোককে ধরাশায়ী করে ফেলে। কিন্তু ততক্ষণে নৌকোর সেই বন্ধ ঘরটা থেকে আরো 2 বাঘা লোক বেরিয়ে এসে চেপে ধরে সাগরেদকে। আর ঠিক সেই মুহূর্তেই
তার জামার ভেতর থেকে দুবিকট লম্বা একটা সরীসৃপ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে লোকটার চোখে। কলম্বাস আর্তনাদ করে ছিটকে পড়ে লোকটা, আর সঙ্গে সঙ্গে একটা গুলি ছুটে এসে তার মাথা এফোড় ওফোড় করে দেয়। বাকি লোকটাকে একটা ব্যাকশট দিয়ে ধরাশায়ী করে ফেলে ছেলেটার বয়স বেশি নয়, কিন্তু বুদ্ধিমত্তা আর ক্যারাটেতে সে বাকি সকলের থেকে অনেক বেশি এগিয়ে। ততক্ষণে পুলিশ এসে ঘিরে ধরেছে ছোট্ট নৌকোটাকে। নৌকোটার বাকি 3 জন সাধু বন্দুক বাগিয়ে ধরেছে গালে কাটা দাগওয়ালা চক্রীর পান্ডা সেই লোকটিকে। ঠিক এই সময় সাধু বেশে যে লোকটা গন্ডারের শিং নিয়ে পুলিশের নৌকায় চলে গিয়েছিল, সে ফিরে আসে নৌকায় চেপে। কোমরের বন্দুকটা তার হাতে এখনো ধরা। বন্দুকটার একটি বিশেষ নাম রয়েছে, স্ট্যালিয়ন CS-1 রিভলভার। নৌকো করে এসে অপরটাতে উঠে সে বন্দুকটা ওই শয়তানটার গলায় চেপে ধরে বলে, নামটা তোর মনে থাকবে সারা জীবন, SSR, সম্রাট সিংহ রায়। কি ভেবেছিলিস আমি হেরে যাব? অরণ্য, ওই ঘরের ভিতর তোর ভাই আছে, ওকে নিয়ে আয়। এতক্ষণ সাগরেদের বেশধারী অরণ্য ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে হাত ধরে বের করে আনে ওর ভাইকে। ছেলেটা এখনো ফুপিয়ে কাঁদছে, তবে সেও যেন বুঝে ফেলেছে এখন লর্ড ভলডেমর্টকে শায়েস্তা করতে হ্যারি পটারের মতন উপস্থিত হয়েছে তার দাদা এবং ডাম্বলডোরের মতন ওই লোকটা, যে সব জাদু জানে, আর সেই জাদু বলেই এখন বদলে গেছে পরিস্থিতি। ডাম্বলডোর বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে, তার চোখে চোখ রেখে লর্ড ভলডেমর্ট দাঁড়িয়ে। সেও যেন কিছুটা বিপর্যস্ত। তাই 5 দিন এই শয়তানগুলোর কবজায় থাকার পরে আজ যেন একটু ভরসা খুঁজে পেয়েছে ছেলেটি। দাদু, একটা পাঞ্চ। বলার সঙ্গে সঙ্গেই ব্রিগেডিয়ার দাদুর একটা মোক্ষম পাঞ্চ গিয়ে পড়ে শয়তানটার মুখে, আর ধরাশায়ী হয়ে পড়ে সে। গলা ধরে মাটি থেকে তুলে নিয়ে দাদু বেশ কয়েকটা আর্মি স্টাইলের ঘুষি লাগিয়ে লোকটাকে ফেলে দেয়। তারপর বলেন, এলভিস, তোর খেলা এবার শেষ হয়েছে। ঠিক এই মুহূর্তেই 3 জন সাধু বেশি লোকের একজন নিজের দাড়ি গোঁপ খুলে ব্রিগেডিয়ারের পাশে দাঁড়ায়। ঠোঁট পাকিয়ে শয়তান এলভিসের গলা ধরে নৌকোর ডেকে বসিয়ে দাদু বলেন, প্রথমে আমিও হতাশ হয়ে পড়েছিলাম যখন দেখলাম ওই অবস্থায় ওই ভয়ানক জঙ্গলে মরে পড়ে রয়েছে আমার বন্ধু আইভেন জন। তখন আর কিছু খেয়াল ছিল না আমার। বিপর্যস্ত হয়ে গাড়ি স্টিয়ারিং হুইলে বসার সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা হাত এসে আমার কাঁধ ছোঁয়ে। চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি অরণ্য বসে আছে। বুকের মধ্যে বল ফিরে পাই। জানো তো দাদু, আমি তো যারা আমাকে ধরে নিয়ে যেতে চাইছিল তাদের সবাইকে এক একটা ক্যারাটের কিকেই শুয়ে দিয়েছিলাম ওই অন্ধকারের মধ্যে। তারপর গাড়িতে পালিয়ে আসি। ভাগ্যিস গাড়ির দরজাটা খোলা ছিল। আর যখনই জানতে পারলাম ব্যাপারটা কিছুটা হলেও এখনো হাতের মধ্যে আছে, তখন আর দেরি করিনি। সামনে থেকে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব ছিল না, তাই দুজনেই গা ঢাকা দিলাম। এতটা ভরসা ছিল যে হারে পুলিশের প্রহরা রয়েছে তাতে সিং ওদের একার পক্ষে বার করা প্রচণ্ড মুশকিল হবে, একরকমের অসম্ভব। যে পথে ব্রহ্মপুত্র পেরিয়ে ওরা বেরোনোর পরিকল্পনা করেছিল, কিডন্যাপ করে সেই রাস্তাটা ওরা নিজেরাই বন্ধ করে ফেলেছিল, বুঝতেও পারেনি। ওরা ভেবেছিল মন্দির যে 4 দিন বন্ধ থাকবে তার মধ্যে ফাঁকায় ফাঁকায় কাজটা মিটিয়ে ফেলবে, আর আমি ঠিক ওই 4 দিনের জন্যই ডুব মারলাম। এদিকে মাল তো ওরা ব্রহ্মপুত্র পার করার জন্য নিয়ে চলে এসেছিল। জেলে নৌকার নিচে বাক্সের মধ্যে বেঁধে নিয়ে খুঁজছিল জিনিসটাকে। এদিকে আমি আগেই খবর করে দিয়েছিলাম এখানে সিকিউরিটি হাই অ্যালার্ট রাখতে, তাই প্রত্যেক লোকের নড়াচড়ার উপর নজর রাখা হচ্ছিল। আর যেহেতু এই কুত্তাটা আমাকে প্লট বলেই দিয়েছিল যে কোথা থেকে মাল তুলে কিভাবে সাপ্লাই করতে হবে, তাই আর দেরি করিনি। এখানেই সাধুর ছদ্মবেশে এসে ঘাঁটি কাটলাম, নজর রাখতে থাকলাম চারপাশে। তারপর কুন্তল তোমার সাথে যোগাযোগ করে তোমার দায়িত্ব অরণ্যকে দিয়ে ওকে আমার সাগরেদ বানিয়ে ফেললাম, জানোই তো। আর যদি বলো এই শয়তানটা,
অনেক ভেবে দেখলাম ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। এর আগে যখন এর সাথে এনকাউন্টার হয়েছিল তখন এর মাদকের ব্যবসা ছিল। এখন যে সেই ব্যবসাটা ছেড়ে দেবে না তা নিশ্চিত, কারণ যেখানে সাধু সঙ্গ সমাগম হচ্ছে সেখানে নেশা জিনিসের ব্যাপারটা রমরমায় চলে। ব্যাস খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ক্লু, গন্ডারের শিঙের পাউডার। প্রচুর দামি জিনিস বিদেশি বাজারে, তবে এখানে সস্তা আর খাঁটি পাওয়া যায়, কারণ এই এলভিস আর ওর দল জঙ্গল থেকে গন্ডার মারে আর বানায়, তারপর লোকালের জন্য কিছুটা রেখে বাকি সাপ্লাই দেয় বিদেশে। নেপালেও এই জিনিসটার খুব ডিমান্ড। টিকটিকি লাগাতে লাগাতে খোঁজ পেয়ে গেলাম এমন তালকানা পাবলিক যে অরণ্যের সামান্য মেকআপ আর অভিনয় দেখে বুঝতেও পারল না আসল পরিচয়। হাতের পিস্তলটা আবারও ওর কপালে রেখে চোখে চোখ রাখে দাদু। বুঝলি তো, অন্ধকারে তোরা যত না দেখিস তার থেকে বেশি ভালো দেখি আমি। যদি অন্ধকারে ভালো দেখার ক্ষমতা থাকতো তাহলে চিনে নিতে সময় লাগতো না কে অরণ্য আর কে সাধু বেশি আমার সাগরেদ। কিন্তু এই বারবার কপালে বন্দুক ঠেকানোটা বোধহয় মেনে নিতে পারল না লোকটা। এক ঝটকা মেরে দাদুর ডান হাতের বন্দুকটা সরিয়ে দেওয়ার মুহূর্তেই বাম হাত গর্জে উঠল নিচ থেকে, পরপর দুবার, একটা গুলি তলপেটে এবং অন্যটা বুক ভেদ করে চলে যায়। শয়তান এলভিস লুটিয়ে পড়ে নৌকোর দিকে। তারপর চোখের সামনে মুখ নিয়ে গিয়ে ব্রিগেডিয়ার দাদু আরো একবার বলেন, নরকের পথে যেতে যেতেও তোর আমার নামটা মনে পড়বে, সম্রাট সিংহ রায়, SSR। গোটা 10 ডেড বডি জমেছিল সেদিন। অরণ্যর মেশো নিজের ছেলেকে ফিরে পেয়ে ব্রিগেডিয়ার দাদুকে নিজের গুরু মেনে ফেলেছেন। ওর বাবাও ক্ষমা চেয়ে নিয়েছেন দাদুর কাছে, তবে অনুরোধ করেছেন পরের বার থেকে এতটা চিন্তা না দিতে। হাসি মুখে স্বীকার করেছেন দাদু। তবে আরও একটা কথা দিতে হয়েছে দাদুকে, অরণ্যর ছোট্ট ভাই যখন অরণ্যের মতন বড় হয়ে যাবে তখন নাকি ওকেও সামিল করে নিতে হবে দাদুর হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরিতে। সে নাকি হয়ে উঠতে চায় রন উইজলি। শুনছিলে আজকের গল্প সত্যজিৎ অধিকারীর লেখা ব্রিগেডিয়ার দাদু ও কাজিরাঙ্গার রক্তচক্র। আজকের গল্প পাঠে ছিল শুভদীপ্ত ভট্টাচার্য, পার্থ অরণ্যদেব মুখার্জি, সৌরভ রয়, অভিক, আকাশ, অস্মিতা, জয়, মাস্টার ইভান চক্রবর্তী এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে টেলোগ্রাফ ক্রিয়েশনস। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। গল্পের নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।